হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি ক্লাস 12-এর একটি শর্ট স্টোরি, যার নাম 3 কোশ্চেন্স। সেই গল্পটি আমি লাইন বাই লাইন পড়াবো এবং বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং গ্রামার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা 3 কোশ্চেন্সের যে লেখক তার সম্বন্ধে একটু জেনে নিই। এসো। 3 কোশ্চেন্স, 3টি প্রশ্ন। এই শর্ট স্টোরিটির লেখক লিও টলস্টয়, যিনি ছিলেন একজন বিখ্যাত রাশিয়ান নভেলিস্ট। এবং লিও টলস্টয়ের জন্ম রাশিয়ার ইয়াসনায়া পলিয়ানাতে 1828 সালে। তিনি ছেলেবেলায় পড়াশোনা অত ভালো ছিলেন না। তারপর 1851 সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। সেনাবাহিনীতে যোগদান করার পর তিনি গোটা ইউরোপ ঘুরেছিলেন, যার ফলে তার সাহিত্য বা লেখার প্রতি একটি মনোযোগ বাড়ে বা চলে আসে। ইউরোপে ঘোরার সময় তার সঙ্গে দেখা হয় একজন বিখ্যাত ফ্রেঞ্চ নভেলিস্টের সঙ্গে, যার নাম ভিক্টর হুগো। ভিক্টর হুগো ভিক্টর হুগোর সঙ্গে দেখা হওয়ার পরে তার জীবনের একটা পরিবর্তন চলে আসে। কারণ ভিক্টর হুগোর কাছ থেকে তিনি অনেক ইন্সপিরেশন পান। তারপর থেকেই তিনি লেখার প্রতি মনোযোগ বাড়িয়ে দেন। এরপর 1862 সালে তিনি তার থেকে বয়সে ছোট, 16 বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন এবং তার বিবাহ জীবনটা ছিল সাকসেস। কারণ এই সময় তার দুটো বিখ্যাত নভেল প্রকাশ পেয়েছিল, একটা নাম ওয়ার অ্যান্ড পিস আর একটা হচ্ছে আন্না কারেনিনা। ওয়ার অ্যান্ড পিস আর একটা হচ্ছে আন্না কারেনিনা। এরপরে 1910 সালে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর এই 3 কোশ্চেন্স শর্ট স্টোরিটি তার একটি প্যারাবলের আকারে লেখা। প্যারাবল মানে শিক্ষামূলক গল্প, সেই আকারে লেখা। 3 কোশ্চেন্স গল্পটি প্রকাশিত হয়েছিল 1885 সালে। আর এই 3 কোশ্চেন্স গল্পটি, এই যে সংকলনটি দেখতে পাচ্ছ, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এই প্যারাবল আকারে লেখা সংকলন থেকে সংগৃহীত। প্যারাবল, এই প্যারাবলের আকারে লেখা সংকলন এটা, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এইখান থেকে বা এই সংকলন থেকে নেওয়া হয়েছে 3 কোশ্চেন্স, এই ছোট গল্পটি। এবার আমরা 3 কোশ্চেন্স গল্পটি লাইন বাই লাইন পড়াবো, তারপর আমরা প্রশ্ন গ্রামার নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক 3 কোশ্চেন্স গল্পটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। দেখো, কাউন্ট লেভ নিকোলাভিচ টলস্টয়, যাকে আমরা লিও টলস্টয় বলে জানি। এবার এই শর্ট স্টোরিতে আমরা দেখতে পাবো একজন রাশিয়ান জারকে এবং একজন হারমিট ঋষিকে। সেই হারমিট কিভাবে রাশিয়ান জারের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দিয়েছিল সেটা আমরা দেখব। এসো। ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, একদা একটি জার বা রাশিয়ার রুলারের মানে জার কাকে বলা হয়, রাশিয়ার রুলারকে। মনে প্রশ্ন জেগেছিল। কি প্রশ্ন জেগেছিল? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কাজ শুরুর যে সঠিক সময় সেটা তিনি যদি আগে থেকে জানতে পারতেন। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, এবং তিনি যদি জানতে পারতেন কারা সঠিক লোক যাদের কথা তিনি শুনে চলবেন। এটা প্রশ্ন, এটা কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 2। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে তিনি অ্যাভয়েড করবেন। অ্যান্ড অ্যাবভ অল, এছাড়াও বা সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি পৃথিবীর যেটা তিনি করবেন। এই 3টি কোশ্চেন, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি কোনো কাজেই, যে কাজে হাত দিবেন সে কাজেই তিনি সফল হবেন, অ্যাকচুয়ালি ফেল মানে ব্যর্থ হবেন না। এই 3টি কোশ্চেন মানে এই 3 কোশ্চেন্স, এই 3টি কোশ্চেন্স মানে এই 3 কোশ্চেন্স, মানে 3টি কোশ্চেনের উত্তর তিনি যদি আগে থেকে জানতে পারেন বা 3টি কোশ্চেনের সমাধান তিনি যদি পারেন আগে থেকেই, তাহলে তিনি যে কাজে হাত দিবেন সে কাজেই সাকসেস হবেন। তার মানে হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তিনি কখনোই ব্যর্থ হবেন না যে কাজে তিনি আন্ডারটেক মানে হাত দিবেন। নেক্সট প্যারা। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তা তার মনে আসায়, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, সে এই ব্যাপারটি বা এই প্রশ্নের ব্যাপারটি গোটা রাজ্যে, কিংডম মানে রাজ্যে, প্রোক্লেম মানে ছড়িয়ে দিলেন বা ঘোষণা করলেন। দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম
what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. মানে তো ওই তিনটি কোশ্চেনের কথা আবার বলছি যে যে এই তিনটি কোশ্চেনের অ্যান্সার তাকে দিতে পারবে তাকে তিনি বিশাল রিওয়ার্ড দিবেন, পুরস্কার দিবেন। অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার, অনেক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ জারের কাছে এলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা সবাই তার প্রশ্নের উত্তরগুলো দিল আলাদা আলাদা করে, কারো প্রশ্নই ভালো হলো না। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন কী ছিল? প্রথম প্রশ্নটি যে রাইট টাইম, কোনো কাজে সঠিক সময়, সেই প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ বললো দ্যাট যে টু নো দ্য রাইট টাইম টু ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট ড্রপ ইন অ্যাডভান্স, একটা লোককে অবশ্যই আগে থেকেই অ্যাডভান্সেই ড্রপ মানে একটা ছক কষে নিতে হবে। এই টেবিল অফ ডেইস, দিনের একটি টেবিল করতে হবে, মান্থস মাসের টেবিল করতে হবে, অ্যান্ড ইয়ার্স বছরের একটা টেবিল করতে হবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং এই কঠোরভাবে এইগুলো মেনেই চলতে হবে। আচ্ছা, অনলি দাস সেইট দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তবেই সব কিছু সঠিক সময়ে পাওয়া যেতে পারে, তাই বলছে এখানে কিছু কিছু লোকের এটা উত্তর। আদার্স ডিক্লিয়ার্ড, অন্যরা ঘোষণা করলো দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আবার অন্যরা বলছে যে অসম্ভব ব্যাপার, কোনো কাজে সঠিক সময় আগে থেকে বলে দেওয়া বিশাল কঠিন ব্যাপার এটা। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইমস, তাই বলে এই নয় যে কেউ নিজের সময়টাকে অলসভাবে বা মগ্নভাবে কাটিয়ে দিবে। হ্যাঁ, অবজর্ভ মানে মনোনিবেশিত করা বা মগ্ন হয়ে থাকা, আইডিয়াল পাস টাইম মানে অলসভাবে সময় কাটিয়ে দেওয়া। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, এই জন্য কোনো লক্ষ্য করতে হবে কি বাইরে কি ঘটছে সেগুলোর দিকে মনোযোগী হতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তখন তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা করবে। আদার্স এগেন, আবার অন্যরা কী করলো, অন্যরা আবার বললো যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, এবার অনেকে বলছে যার যতই অন্য ব্যাপারে মানে বাইরের দিকে নজর দিক, কী ঘটছে সেগুলোর দিকে নজর দিক, তাও যাদের কাছে অসম্ভব, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক কাজে সঠিক সময় বের করাটা অসম্ভব ব্যাপার, সিদ্ধান্ত নেওয়াটা। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, এই জন্য দরকার কি তার একটা সমিতি গঠন করা। ওয়াইজ ম্যান মানে কিছু জ্ঞানী লোককে নিয়ে এটা তিনি কাউন্সিল গঠন করবেন, সমিতি গঠন করবেন। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সেই কাউন্সিল থেকেই তিনি সাহায্য পাবেন বা তারা সাহায্য করবে তাকে সঠিক সময়টা বের করে দেওয়ার। বাট দেন এগেন আদার সাইড, কিন্তু তখন অন্যরা আবার বললো দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর এ কাউন্সিল, বলছে এমন কিছু জিনিস আছে, অন্যরা বলছে যে এমন কিছু সমাধান থাকে বা প্রশ্ন থাকে যেগুলো সমাধান জন্য কাউন্সিলের কাছে অপেক্ষা করতে হয়, করা যায় না, অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় যেটা কাউন্সিলের জন্য অপেক্ষা করা যাবে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, এমন কিছু সিদ্ধান্ত থাকে যেটা তখন নিতে হবে না বা পরে নেব, সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু কাউন্সিলের খুবই গুরুত্বপূর্ণ দরকার পড়ে, কিন্তু কাউন্সিল তখন পাওয়া যাবে না, কাউন্সিলের উপর নির্ভর করলে হবে না, ঠিক আছে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেই সময় সিদ্ধান্ত নিতে গেলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এটা সিদ্ধান্ত নিতে গেলে ওয়ান মাস্ট নো, অবশ্যই একজনকে জানতে হবে আগে থেকেই হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে আগে থেকেই, তাহলে আগে থেকেই তোমাকে জানতে হবে কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, একমাত্র জাদুকররাই বলতে পারবে কি আগে মানে ঘটবে, কোন কাজটা ঘটবে, সেটা কোনো ঘটনাটা ঘটবে সেটা আগে থেকেই বলতে পারবে, সেটা হচ্ছে ম্যাজিশিয়ানসরা। Therefore, in order to know the right time for every action, one must consult magicians. তাই কোনো কাজের সঠিক সময় জানতে গেলে আগে আমাদের উচিত, কোনো লোকের উচিত ম্যাজিশিয়ানসদের সঙ্গে কনসাল্ট করা বা আলোচনা করা, ঠিক আছে। আর্লি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনেরও সবাই এরকম বিভিন্ন রকম উত্তর দিল। সাম সেইড, কেউ বললো দ্য পিপুল অফ দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ বললো জারের সবচেয়ে যে সমস্ত লোক দরকার সেগুলো হচ্ছে তার কাউন্সিলার্স, মন্ত্রী পরিষদ। আদার্স দ্য প্রিন্সেস প্রিস্ট, আবার অন্যরা বললো দ্য প্রিস্ট, কেউ বলছে প্রিস্ট। আদার্স দ্য ডক্টরস, কেউ বলছে না ডাক্তারেরা। হোয়াইল সাম সেইড দ্য ওয়ারিয়ার্স, কেউ বলছে যে যোদ্ধারা। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, এরাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় রাজামশাইয়ের কাছে, জারের কাছে। টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তৃতীয় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কোনটি। সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ বললো বিজ্ঞান। আদার সেইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার,
ওয়ারফেয়ার, কেউ কেউ বললো না যুদ্ধে বীরত্ব দেখানোই বড় ব্যাপার, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, আবার কেউ কেউ বলছে না ধর্মীয় আলোচনা বা ধর্মীয় পূজার্চনাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। অল অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সঙ্গে রাজি হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং পুরস্কার কাউকে দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স, তবুও জারের মনে এখনো থেকে গেল, আশা থেকে গেল যে সঠিক উত্তরগুলো কী হতে পারে, প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, সে তখন সিদ্ধান্ত নিল কনসাল্ট করবে একজন হারমিটের সঙ্গে, ঋষির সঙ্গে। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে ঋষিটা বিস্তরভাবে পরিচিত ছিল, বিখ্যাত ছিল, রিনাউন্ড মানে বিখ্যাত, ফেমাস, তার জ্ঞানের জন্য। এবার তিনি যাচ্ছেন হারমিটের সঙ্গে দেখা করতে। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, হারমিট একটি জঙ্গলে বাস করতো যেটা সে কোনোদিন ত্যাগ করবেন না। অ্যান্ড হি রিসিভড নান, এবং তিনি কারোর সঙ্গেই দেখা করেন না, রিসিভ মানে ওয়েলকাম করা বা দেখা করা। বাট কমন ফক, শুধুমাত্র তিনি সাধারণ লোকের সঙ্গে, জেনারেল পিপুলের সঙ্গে দেখা করেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, তাই জার করলো কি সাধারণ জামা কাপড় পরলো, মানে রাজকীয় পোশাক পরিত্যাগ করে দিল। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের কুটিরে প্রবেশ করা, সেল মানে এখানে কুটির, হারমিটের কুটিরে প্রবেশ করার পূর্বে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডগুলোকে তিনি পিছনে রেখে আসলেন। ওয়েন্ট অন অ্যারন, একা একা চলে গেলেন সেই ঋষির বাড়িতে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন জার মানে শাসক এগিয়ে গেল, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন হারমিট কী করছিল, মাটি খুঁড়ছিল। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, সে তাকে সম্বোধনা জানালো, ওয়েলকাম জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং মাটি খুঁড়তে লাগলো আবার। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, হারমিটের বর্ণনা দিচ্ছে, দেখো হারমিটটি ছিল ফ্রেল, ফ্রেল মানে শীর্ণ চেহারা, অ্যান্ড উইক মানে দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, স্পেড মানে কোদাল, ইনটু দ্য গ্রাউন্ড, মানে প্রত্যেকবার কোদালের একটা করে কোপ দিচ্ছে মাটিতে। অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, এবং অল্প মাটি তিনি তুলতে পারছিলেন ওই কোদাল থেকে। হি ব্রেথ হেভিলি, এবং খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মানে চেহারা খারাপ ছিল, শরীর অসুস্থ ছিল, বৃদ্ধ বয়সে তিনি মাটি খুঁড়তে পারছেন না, এক কোদালে অল্প করে মাটি খুঁড়ছেন এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল। অ্যান্ড সেড, বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি জ্ঞানী ঋষি, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন্স, 3টি প্রশ্নের জিজ্ঞাসা করতে, অ্যান্সার জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, মানে ফার্স্ট কোয়েশ্চেনটা, কী করে আমি জানতে পারি কোনো কাজের রাইট টাইম কখন হতে পারে। হু আর দ্য পিপুল আই মোস্ট নিড, কোন লোকগুলো আমার বেশি দরকার। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান দ্য রেস্ট, বাকিদের থেকে কাদের প্রতি আমি বেশি মনোযোগ দিব, এই সেকেন্ড কোয়েশ্চেন। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেটি আমার প্রথম মনোযোগ কাটবে, এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করি। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলো, বাট অ্যান্সার নাথিং, কোনো উত্তর দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে তার হাতে একটু থুতু ছিটিয়ে নিল। অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, ও মাটি খুঁড়তে শুরু করলো। ইউ আর টায়ার্ড, সেই দ্য জার, বললো তুমি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক এ হোয়াইল ফর ইউ, জার তখন বলছে আপনি তো ক্লান্ত, দেন আপনার কোদালটা আমাকে দেন, আমি আপনার হয়ে কিছু কাজ করে দিই। নেক্সট পেজে আসি। থ্যাংকস সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে কোদালটা দিয়ে দিল। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাক 2 বেডস, যখন সে 2 কোদাল মাটি খুললো, দ্য জার স্টপ, জার তখন থামলো। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, যার আবার প্রশ্নটি পুনরাবৃত্তি করলো। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট কোনো উত্তর দিল না। বাট রোজ, উঠে দাঁড়ালো, স্ট্রেসড আউট হিজ হ্যান্ড, হাতটা বাড়িয়ে দিল, ফর দ্য স্পেড, কোদালটার জন্য। অ্যান্ড সেড, বললো, নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়াক এ বিট, এবার তুমি বিশ্রাম নাও, আমাকে একটু কাজ করতে হবে। এটা কার কথা বলো তো? এটা হচ্ছে তোমার ঋষির কথা। ঋষিটা কোদালটা আবার নিয়ে নিচ্ছে হারমিটের কাছ থেকে, জারের কাছ থেকে। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু রাজামশাই তাকে কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং মাটি করতে লাগলো। 1 hour পাস্ট, 1 ঘন্টা চলে গেল। অ্যানাদার, আরও 1 ঘন্টা চলে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে সূর্য উঠবে গেল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, এবার জার করলো কি, কোদালটি মাটির মধ্যে
কোপ মারলো অ্যান্ড বলল, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ ম্যান, ফর অ্যান্সার অফ মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর জানতে। ইফ ইউ ক্যান গিভ মি না, যদি আপনি আমাকে উত্তর নাই দেন, টেল মি সো, আমাকে বলুন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাবো। ঠিক আছে, এরকমভাবে বললো যে আমি ফালতু বসে থাকবো কেন, আমি তাহলে চলে যাই, ফালতু আমি এতক্ষণ ধরে বসে আছি, আপনার কোশ্চেন করছি, আপনি কোনো উত্তর দিচ্ছেন না। যার যার বলছে, যার একটু রাগ হলো আর কি, হ্যাঁ, ঋষির প্রতি। এবার দেখো ঋষি কি বলছে, হিয়ার কামস সামওয়ান রানিং। তাহলে কি দেখা গেল, হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, হারমিট বললো দেখো কেউ যেন ছুটে আসছে, লেট আস সি হু ইট ইজ, চলো দেখি ওটা কি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কিন্তু হিয়ার কামস সামওয়ান রানিং, দ্য জার টার্ন রাউন্ড, যার তখন ঘুরে দাঁড়ালো, অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, দেখতে পেলো একজন দাঁড়িয়ালা লোক ছুটে আসছে জঙ্গল দিয়ে। দ্য ম্যান held his hands pressed against his stomach and blood was flowing from under them. লোকটি তার হাতটি তার পেটের মধ্যে ধরে আছে এবং সেখানে তার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। when he reached the jar he fell fainting on the ground, যখন সে জারের কাছে পৌঁছালো সে তখন ফেন্টিং মানে অজ্ঞান হয়ে পড়লো মাটিতে, এবং মর্নিং ফিবলি, মর্নিং মানে বিলাপ করছিল, চিৎকার করছিল, ফিবলি মানে অসুস্থতার সঙ্গে, উইকলি মানে দুর্বলতার সঙ্গে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লথিং, এবার জার এবং হারমিট দুজনে মিলে করলো কি, লোকটি জামা কাপড় খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, দেখতে পেলো তার পেটে একটা বড় আঘাত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার তখন যতটা পারলো সেটা ওয়াশ করে দিল, মানে পরিষ্কার করে দিল। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ, এবং তার যে হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ মানে রুমাল, মানে জারের রুমাল দিয়ে, এটা এমসিকিউ আসতে পারে কিন্তু, জারের রুমাল দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিল। অ্যান্ড উইথ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের টাওয়েল দিয়ে, এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে কার কী ছিল আর কি, হারমিটের টাওয়েল এবং ছিল জারের হ্যান্ডকারচিফ, এটা দিয়ে তারা বলে কি এটাকে ব্যান্ডেজ করে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, বারে বারে জার করলো কি, ব্যান্ডেজটাকে খুলছিল, সোক উইথ ওয়ার্ম ব্লাড, এবং উষ্ণ রক্ত সোক করছিল, মানে ড্রেঞ্চ করছিল। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, আবার সেটাকে ওয়াশ করলো এবং পুনরায় বেঁধে দিল। when at last the blood ceased flowing, যখন রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভ, তখন লোকটি মানে জ্ঞান ফিরে এলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু পান করতে চাইলো, এখানে এমসিকিউ হতে পারে, ড্রিঙ্ক কি চাইলো যখন তিনি রিভাইভ করলেন। তা যার ব্রড ফ্রেশ ওয়াটার, যার তখন করলো কি ফ্রেশ ওয়াটার নিয়ে আসলো, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিল। মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং ঠান্ডা পড়েছে। সো দ্য জার উইথ দ্য হারমিট সেল, তাই জার করলো কি হারমিটের সহায়তায় ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, তাকে তার উন্ডেড ম্যানটাকে বহন করে নিয়ে তার হাটে বা কুড়ে ঘরে ঢুকিয়ে দিল। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, বিছানায় শুয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস, শুয়ে লোকটি তার চোখটা বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হলো। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক অ্যান্ড উইথ দ্য ওয়াক হি হ্যাড ডান দ্যাট হি কাউসড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, এবার যার এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে কাজগুলো তিনি এসে করলেন, হ্যাঁ, যার মানে ওই উন্ডেড ম্যানটাকে সেবা করলেন, মাটি খুললেন, তিনি ক্লান্ত হয়েছেন, তাই তিনি করলেন কি নিজেকে উচকিয়ে দিল, বা নিজেকে শরীরটাকে শুয়ে দিল কোথায়, থ্রেশহোল্ডের উপরে, মানে চৌকাঠের উপরে। অ্যান্ড অলসো ফেল এসলিপ, এবং শীঘ্রই ঘুমিয়ে পড়লেন সাউন্ডলি, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং তিনি ঘুমালেন সেই ছোট গ্রীষ্মের সমগ্র রাত্রি তিনি ঘুমিয়ে কাটালেন। when he awoke in the morning, যখন তিনি সকালবেলা জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তখন তার অনেকক্ষণ ধরে তিনি মনে করতে পারছেন না কি ব্যাপার, হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় আছেন, আর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং দেখতে পাচ্ছেন যে ওই দাড়িওয়ালা লোকটি বিছানা থেকে ওর দিকে একভাবে তাকিয়েছিল, তিনি বুঝতে পারছেন না এই লোকটি বা কে, যার কোনোভাবে মনে করতে পারছে না। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস, এবং জল জল চোখে তার দিকে তাকিয়েছিল। লোকটি মানে ওই আহত লোকটি বলছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। সেড দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানটি বললো ইন এ উইক ভয়েস, দুর্বল ভয়েসে। দেন হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন তিনি দেখলেন জার জেগে উঠেছেন এবং তার দিকে তাকালেন, তখন ওই দাড়িওয়ালা লোকটি বললেন যে যে হচ্ছে আমাকে ক্ষমা করবেন। আই ডু নট নো ইউ, আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তাহলে আপনাকে আমি ক্ষমা করতে যাবো কেন, সেই যার বললো। ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আমি হচ্ছে আপনার শত্রু যে আপনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। সোর মানে এখানে মানে প্রতিশ্রুতি, প্রমিস করেছিল যে তোমাকে আমি রিভেঞ্জ নেবো আপনার উপরে।
বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি আমার ভাইকে এক্সিকিউটেড করেছেন, মানে জীবন নিয়ে নিয়েছেন, মানে মেরে ফেলেছেন। এই দেখো, এক্সিকিউটেড মানে টুক দ্য লাইফ অফ, অ্যাকচুয়ালি কিল্ড। সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি সিজ করে নিয়েছেন, মানে আমার ভাইয়ের সম্পত্তি তুমি কিনে নিয়েছিলে। আই নিউ ইউ হ্যাড গান অ্যালন টু সি দ্য হারমিট, আমি জানতে পারলাম তুমি নাকি হারমিটকে দেখা করতে যাচ্ছ, ঋষির সঙ্গে দেখতে আসছো। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, আমি তখন সিদ্ধান্ত নিলাম, ডিসাইডেড, তোমাকে হত্যা করবো অন ইউর ওয়ে ব্যাক, তুমি যখন ফিরবে। বাট দ্য ডে পাস, তুমি দিন চলে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, তুমি ফিরলে না। অ্যান্ড সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস, তাই আমি আমার অ্যাম্বিউস থেকে বেরিয়ে এলাম। অ্যাম্বিউস মানে হাইডিং প্লেস, লুকিয়ে ছিল যেখানে। টু ফাইন্ড ইউ, তোমাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমার মানে ঘটনাক্রমে আপনার বডিগার্ডের সঙ্গে আমার দেখা হয়ে যায়। অ্যান্ড দে রিকগনাইজড মি, এবং তারা আমাকে চিনতে পেরেছে। অ্যান্ড উন্ডেড মি, তারা আমাকে আহত করেছে। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ, কিন্তু রক্ত যেরকম ঝরছিল সেভাবে ঝরলে আমি হয়তো মারা যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার এই ক্ষতস্থানটি মেরামত বা শুশ্রূষা না করতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ, যদি আমি এখন বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ, যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সারা জীবন আপনার বিশ্বস্ত স্লেভ হয়ে আপনার সেবা করব। স্লেভ মানে দাস। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, এবং আমার সন্তানদেরও একই কাজ করতে বলবো। ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। ফরগিভ মি, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, যার খুবই আনন্দ পেল টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, তার শত্রুদের সঙ্গে, মানে শত্রুর সঙ্গে শান্তি স্থাপন হওয়ায়, সো ইজিলি, এত সহজেই। অ্যান্ড টু হ্যাভ গেট হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে একজন বন্ধু হিসাবে পেলেন, মানে এত সহজে যে একটা শত্রু বন্ধু হয়ে গেল তিনি ভাবতে পারেননি, তাই তিনি খুব গ্ল্যাড হলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবার যা শুধুমাত্র তাকে ক্ষমা করলেন না, বাট সেইড, এবং বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস, বললো যে তার সমস্ত চাকর এবং তার নিজস্ব যে ফিজিশিয়ানস আছে, মানে ফিজিশিয়ান বলতে ডাক্তার, টু অ্যাটেন্ড হিম, তার সেবা করতে তাকে পাঠাবেন। এটাকে বললো তো জার বললো, ওই আহত লোকটিকে সেবা করার জন্য তিনি তার সার্ভেন্টসদের পাঠাবেন এবং তার নিজস্ব ডাক্তারকে পাঠাবেন। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং প্রতিশ্রুতি দিলেন তার সম্পত্তি ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এবার উন্ডেড ম্যানের কাছ থেকে লিভ নেওয়ার পরে, মানে ওখান থেকে চলে যাওয়ার পর, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ, যার তখন পড়ছে গেল, মানে বারান্দায় গেল। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খুঁজছিল। বিফোর গোয়িং অ্যাওয়ে, যাওয়ার পূর্বে, হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, তিনি আরেকবার যে কোশ্চেনগুলো রেখেছিলেন তার অ্যান্সার পাওয়ার জন্য তিনি আবার কোশ্চেন করবেন হারমিটকে, ভাবলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, তখন হারমিট বাইরে ছিল। অন হিজ নিস, হাঁটুর উপরে ভর দিয়ে বসে আছে। সোয়িং সিডস, বীজ বপন করছে। ইন দ্য বেডস, সেই মাটির বেডসে, মানে তোমার মাটির ঢেলাগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর, যেগুলো খুঁড়েছিল আগের দিন। তা যার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে এগিয়ে গেল, অ্যান্ড সেড, বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স, আমি আপনার কাছে আবেদন করছি আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। ওয়াইজম্যান, তখন ওয়াইজম্যান বলছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো অলরেডি উত্তর পেয়ে গেছেন। সেড দ্য হারমিট বলল, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, সেই পাতলা পায়ের উপরে ক্রাউচ করে, মানে কুঁচকিয়ে বসে বললেন। অ্যান্ড লুকিং আপ দ্য জার, যারের দিকে তাকিয়ে বললেন, আপনি তো উত্তর পেয়ে গেছেন। হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল আর কি, রাজামশাই তার সামনে দাঁড়িয়েছিল, তখন তিনি বললেন, আপনি তো কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন। হাউ অ্যান্সার্ড, হোয়াট ইউ মিন, আস্ক দ্য জাজ, যারা বলছে কী বলতে যাচ্ছেন, কীভাবে আমি উত্তর পেলাম। তখন ওনাকে এক্সপ্লেন করছেন এই প্যারাটার মধ্যে দিয়ে, বলছে কীভাবে তুমি উত্তর পেলে সেগুলো দেখে নাও। দেখো হারমিট কি বলছে, ডু ইউ নট সি, আপনি কি দেখেননি, রিপ্লাইড দ্য হারমিট, ইফ ইউ হ্যাড নট পিটাইট মাই উইকনেস, যদি তুমি আমার এই উইকনেসের প্রতি তুমি যদি করুণা না দেখাতে, পিটাইট মানে করুণা দুঃখ না দেখাতে, এস্টারে গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, এবং তুমি যদি এই মাটিগুলো না খুঁড়তে আমার জন্য, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, যদি তুমি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান, ওই লোকটি, উড হ্যাভ অ্যাটাক ইউ, আপনাকে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেইড উইথ মি, তখন তুমি বা আপনি রিপেন্টেড করতেন, মানে অনুতপ্ত হতেন আমার সঙ্গে না থাকার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হুইন ইউ আর ডিগিং দ্য বেডস, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, যখন তুমি মাটি খুঁড়ছিলে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার জন্য তুমি যে কাজগুলো করলে সেটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই তিনটি প্রশ্নের উত্তর তোমাকে আমি দিয়ে দিলাম, বললো।
আফটারওয়ার্ডস কিছুক্ষণ পর হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যেই লোকটা এবার এভাবে উত্তর দেওয়া হলো তিনটা প্রশ্নে, আবার আরেকভাবে উত্তর দিচ্ছে দেখো। আফটারওয়ার্ডস এছাড়াও হোয়েন দ্যাট ম্যান, যখন ওই লোকটি র্যান টু আস আমাদের কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং দ্য টু হিম, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তখন যখন তুমি ওই লোকটার সেবা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি তুমি তার আহত জায়গাটা না বাউন্ড আপ করে দিতে, মানে বেঁধে দিতে, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে সেই লোকটা মারা যেত তোমার সঙ্গে শান্তি স্থাপন না করে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং তুমি তার জন্য যা করলে, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, যেটা হচ্ছে বর্তমানকাল, নাও, প্রেজেন্ট, যখন আমরা জীবিত থাকি, যে সময় আমরা থাকি সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তাই নাও প্রেজেন্টটাকে বোঝানো হচ্ছে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটাই এই সময়ে, এই বর্তমানকালে বা এই সময়ে আমাদের কাছে একটা শক্তি থাকে কোনো কিছু করার। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কারা, যার সঙ্গে তুমি বাস করো তারাই। ফর নো ম্যান নোজ, কারণ কোনো লোকই জানে না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কার সঙ্গে কখন আবার কখন কবে ডিলিংস হবে বা দেখাশোনা হবে বা কথা হবে কেউ বলতে পারবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, সেই অজানা লোকটা ভালো করো, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, কারণ এই পারপাসের জন্যই আমাদেরকে আমাদের মানুষকে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, এই জীবন দিয়েছে আমাদেরকে, যাতে আমরা এই ভালো কাজগুলো করি। তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর, জারের যে তিনটি কোশ্চেন্সের উত্তর এই প্যারাটার মধ্যে দিয়ে তোমরা সব পেয়ে যাবে। এখানে তিনভাবে উত্তর দেওয়া হলো। প্রথমটাতে দেওয়া হলো ওই যে তোমার হচ্ছে জারের হারমিটের সেবার মধ্যে দিয়ে, তারপরে দেখা হলো ওই উন্ডেড ম্যানের সেবার মধ্যে দিয়ে, তারপরে আমাদের জীবনের পার্সোনাল ব্যাপারটা বলো, আমরা বর্তমানকালে বাস করি, এটা ইম্পর্টেন্ট টাইম, এবং আমাদের সঙ্গে যারা থাকে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ, এবং তাদের জন্য ভালো কিছু করাটাই হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ প্রফেশন বা কাজ। এই তিনটি ভাবে প্রশ্ন উত্তর দেওয়া হলো, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। এবার আমরা দেখে নেব কি এখান থেকে গ্রামার, বড় প্রশ্ন এবং এসকিউ পড়ব। দেখো 2020 সালে উচ্চ মাধ্যমিকে 3 কোশ্চেন্স থেকে কোশ্চেনটা এসেছিল। হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স টু দ্য জার ওয়ান্টেড টু বি অ্যান্সার্ড, জারের সেই 3টি কোশ্চেন কী ছিল যেটার উত্তর তিনি চাইছিলেন। 3 নাম্বার থাকবে এই 3টা প্রশ্ন লিখলেই। হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার্স, কেন তার এই উত্তরগুলো প্রয়োজন। হোয়াই ওয়াজ দ্য ডিসস্যাটিসফাইড, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড লার্নমেন, কেন তিনি তার প্রশ্নের উত্তরগুলো যেগুলো পেয়েছিলেন স্কলার্সদের কাছ থেকে এবং পণ্ডিতদের কাছ থেকে এবং লার্নমেনদের কাছ থেকে, সেগুলোতে তিনি কেন ডিসস্যাটিসফাইড ছিলেন, এটা 2 নম্বর ছিল। এই বছর নেক্সট 2021-এ কী কী পড়বে বা কী কী কোশ্চেন তোমরা পড়তে পারো দেখে নাও। 3 কোশ্চেন্স এখান থেকে পড়বে। ফার্স্ট কোশ্চেন, হেয়ার কাম সামওয়ান রানিং, এই লাইনের উপর কোশ্চেন পড়বে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এখান থেকে এই কোশ্চেন পড়বে। হু সেড দিস অ্যান্ড টু হুম, হাউ ওয়াজ দ্য জার বিন অলরেডি অ্যান্সার্ড। কোশ্চেন নাম্বার অর দিয়ে আবার দেখো, এই কোশ্চেনে অর দেখো আছে, হোয়াট অ্যান্সার্স ডিড দ্য হারমিট গিভ টু দ্য কিংস কোশ্চেন্স, অথবা হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স, হাউ ডিড হি দ্য হারমিট অ্যান্সার দেম, এই প্রশ্নটা। আর 3 নম্বর কোশ্চেন, ইউ আর টায়ার্ড, দেখো ইউ আর টায়ার্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম, হোয়াট মেড দ্য পারসনস টায়ার্ড, হোয়াট ডিড দ্য স্পিকার ডু ফর হিম, এই কোশ্চেন। আর আরেকটা দেখো, ফর গিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, এই লাইনের উপর একটা কোশ্চেন লিখবে। এই 4টে কোশ্চেন তোমরা পড়বে। এবার আমরা এখান থেকে কী কী এসকিউ পড়বো সেগুলো দেখে নেব। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স কী কী পড়বে। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়ে পড়েছিল, থ্রেশহোল্ডে, থ্রেশহোল্ড বলতে তোমার হচ্ছে চৌকাটে, হারমিটের সেলে। উত্তরটা তোমরা খুঁজে নেবে, তাও আমি বলছি মুখে। হোয়াট ওয়াজ দ্য হারমিটস ডুইং, হারমিট কী করছিল যখন জার তার কাছে এসেছিল, মাটি খুঁড়ছিল। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন বিয়ার্ডেড ম্যানটি প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ বলেই দিলাম গল্পে, বিয়ার্ডেড ম্যানের ভাইকে হত্যা করেছিল জার, তাই, এবং তার সম্পত্তি ছিনিয়ে নিয়েছিল। হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করে, একটা উডে, যেটা সে কখনোই তিনি ত্যাগ করবেন না। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, কীভাবে জার হারমিটের সঙ্গে দেখা করেছিল, সিম্পল ক্লথ পরে এবং তার বডিগার্ডদের বাইরে রেখে এবং ঘোড়া থেকে নেমে। হোয়াই ডিড দ্য
জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং। আচ্ছা গেল। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট? কেন জার সাধারণ জামা কাপড় পরেছিল? কারণ ওই ঋষিটি শুধুমাত্র কমন ফকদের সঙ্গে দেখা করে, মানে সাধারণ জেনারেল পিপলদের সঙ্গে দেখা করে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার? জারের 3টি কোশ্চেন কী ছিল? এটা এভাবে আসতে পারে, ফার্স্ট কোশ্চেন কী ছিল, সেকেন্ড কোশ্চেন কী ছিল, থার্ড কোশ্চেন কী ছিল। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট? হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? প্রেজেন্ট। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু দ্য উন্ডেড ম্যান? জার কি প্রমিস করেছিল? ওই যে ফিজিশিয়ানসদের পাঠাবে এবং তার সার্ভেন্টসদের পাঠাবে। হাউ ডিড দ্য জার ড্রেস দ্য উন্ড? কীভাবে জার ওই আহত স্থানটি সে ড্রেস করে দিয়েছিল, মানে ড্রেসিং করে দিয়েছিল? তোমার ওর হ্যান্ডকারচিপ দিয়ে এবং হারমিটের তাওয়াল দিয়ে, তাওয়েল দিয়ে। এই প্রশ্নটা, এই 10টা কোশ্চেন তোমরা পড়বে। এবার গামার কী কী পড়বে এবার তোমরা একটু দেখে নাও। 3 কোশ্চেন্স থেকে গামার পড়বে, অনলি দ্য ম্যাজিশিয়ানস নো দ্যাট। এটাকে নেগেটিভ করতে গেলে নান বাট দ্য ম্যাজিশিয়ানস নো দ্যাট। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। এটা সিম্পল এবং ভয়েস। সিম্পল দেখো, দ্য হারমিট লিভড ইন এ উড পার্মানেন্টলি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সিম্পল। ভয়েস চেঞ্জ করতে গেলে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। এটা কিন্তু একটু আলাদা, এখান থেকে তোমাদেরকে আলাদা করতে হবে। দ্য হারমিট লিভড ইন উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম, এখানে ভয়েস চেঞ্জটা হয়ে যাবে, হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। এবার আমরা 3 নম্বর কোশ্চেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আসবো। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। এখানে দেখো অ্যাফার্মেটিভ, হি উড অলওয়েজ সাকসেস ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। এবার আমরা আসবো, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং। সিম্পল, লিসেনিং টু দ্য জার, দ্য হারমিট অ্যান্সার নাথিং। লিসেনিং করতে হবে, পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? এই 4টি গ্রামার। এরপরে আসো আরও, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ভয়েস চেঞ্জ দুটোভাবে করেছি। দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েস করাই আছে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ একটা হলো, আর একটা কি, সামওয়ান হ্যাজ অলরেডি অ্যান্সার্ড ইউ। সামওয়ান দিয়েও করতে পারবে, আই দিয়েও করতে পারবে। তারপর একটা আসো, দ্য জার সেইড লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। ন্যারেশন করতে হবে। দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। ইউটা হিম হবে আর রিকোয়েস্টেড করতে হবে। আর একটা করেছি নিয়মে, দেখো, দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট টু টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। নেক্সট কোশ্চেন, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। স্প্লিট করে বাক্যটাকে ভাঙাতে হবে দুটো। অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, এখানে একটা ওয়ার আসবে বিং এর জায়গায়, অক্সিলারি ভার্ব ওয়ার আসবে। অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, স্টপ, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, তারপরে বাক্যটা লিখতে হবে। এভাবে তোমরা আরও প্র্যাকটিস করবে বাড়িতে সমস্ত গ্রামার নিয়ে। এই 7টি গ্রামারই তো এত বড় একটা গল্পে আরও বেশি গ্রামার হবে। আশা করব তোমাদের এই ভিডিওটি খুবই কার্যকরী হবে ক্লাস 12 ছাত্রদের জন্য। ধন্যবাদ।